হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। শুভ সকাল সকলকে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকের নতুন পর্ব নম্বর 54। সমস্ত পরীক্ষা এবং সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষার জন্য সেরা অনলাইন প্রতিষ্ঠান দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে নেবে। প্রতিদিন আমরা তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস নিচ্ছি, তো রুটিনটি ফলো করতে আমাদের টেলিগ্রাম চ্যানেল সেটাতেও যুক্ত হয়ে যাবে। সেখানে কিন্তু প্রতিদিন ক্লাসের টাইম টু টাইম নোটিফিকেশন এবং লিংক প্রোভাইড করা হয়। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো, কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে? কৃষ্ণ মৃত্তিকা, এই মৃত্তিকাটিকে কি বলা হয়? এটাকে রেগুর বলা হয়। কৃষ্ণ মৃত্তিকার একটা অপর নাম কি? রেগুর মৃত্তিকা। লোকসভার স্পিকার রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনে উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন এবং লোকসভার সাংসদদের দ্বারা নির্বাচিত হন। লোকসভার স্পিকার মানে অধ্যক্ষের কথা বলা হচ্ছে। লোকসভার আমাদের ভারতীয় সংবিধানের মানে যে পার্লামেন্টারি যে তোমার কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আছে, সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার 93 নম্বর ধারাতে বলা হয়েছে যে লোকসভায় একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার থাকবেন। এটা কোথায় বলা হচ্ছে? 93 নং ধারায়। সেই অনুযায়ী লোকসভার স্পিকার নিযুক্ত করা হয় এবং লোকসভার স্পিকার তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কিন্তু কাজ করে থাকেন, যেমন অধিবেশনের সভাপতিত্ব করে থাকেন এবং লোকসভার তিনি কার্য পরিচালনা করেন। তার সঙ্গে তিনি যুগ্ম অধিবেশনের সভাপতি হয়ে থাকেন। সেই লোকসভার স্পিকার তিনি নির্বাচিত হন। লোকসভার যারা সাংসদ অর্থাৎ লোকসভার যে সদস্যরা থাকে সেটা যারা ক্ষমতায় আছে সেই দলের সাংসদ হতে পারে বা যারা ক্ষমতায় নেই, মানে অল টোটাল সাংসদদের দ্বারা কিন্তু তিনি নির্বাচিত হয়ে থাকেন। কোনটি বিহারের নৃত্যশৈলী? বিহার রাজ্যের নৃত্যশৈলী কোনটি? পাইকা, জাট জতিন, বিছুয়া এবং মাটকি। দেখো, এই নৃত্যশৈলীগুলি সবই বিভিন্ন রাজ্যের লোকনৃত্য। এগুলো ফল্ক ড্যান্সের মধ্যে আসে বা লোকনৃত্যের মধ্যে আসে। সেখানে পাইকা নৃত্য, পাইকা নৃত্য হচ্ছে খোর্ধা অঞ্চল, বিশেষ করে ওড়িশা রাজ্যে এই পাইকা নৃত্যটা পরিবেশিত হয়ে থাকে। বিহারে বিভিন্ন নৃত্য যেমন বিদেশিয়া, জাট জতিন, এই বিভিন্ন নৃত্য কিন্তু কোথাকার নৃত্য? এগুলো বিহারের নৃত্যশৈলীর মধ্যে আসে। বিহু, বিছুয়া এগুলো অসম রাজ্যের নৃত্য। বিহু, বিছুয়া অসম রাজ্যে। মাটকি হচ্ছে মধ্যপ্রদেশের একটা নৃত্যশৈলী। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো বিভিন্ন রাজ্যের নৃত্যশৈলী এগুলি। পরের প্রশ্নের উত্তরটা করো সকলে কমেন্ট করে। কে একবার মন্তব্য করেছিলেন, নেহেরু দেশপ্রেমিক তবে জিন্না একজন রাজনীতিবিদ? এই যে একটা বিখ্যাত মন্তব্য, নেহেরু একজন দেশপ্রেমিক তবে জিন্না একজন, জিন্না বলতে মোহাম্মদ আলী জিন্নার কথা বলা হচ্ছে, নেহেরু বলতে জওহরলাল নেহেরুর কথা বোঝানো হচ্ছে। সো নেহেরু একজন দেশপ্রেমিক তবে জিন্না একজন রাজনীতিবিদ উক্তিটি কে করেছিলেন? মৌলানা আজাদ, মহাত্মা গান্ধী, স্যার মোহাম্মদ ইকবাল এবং আব্দুল গফফার খান। অ্যান্সার কি হবে? এই মন্তব্যটি করেছিলেন যিনি, তিনি হচ্ছেন স্যার মোহাম্মদ ইকবাল। ইকবাল করেছিলেন, কবি ইকবাল। আনটাচেবল মানে কি? অস্পৃশ্য, তাই না? এটাকে বাংলায় বললে অস্পৃশ্য। যাই হোক, আনটাচেবল বইটির লেখক কে? আনটাচেবল শীর্ষক বইটি কে লিখেছিলেন? অ্যান্সার কি হবে? আনটাচেবল বইটি যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন মুল্ক রাজ আনন্দ। মুল্ক রাজ আনন্দ। ক্যান্ডেলা হলো ড্যাশের একক। ক্যান্ডেলা কিসের একক? ক্যান্ডেলা কিসের একক? ক্যান্ডেলা আলোর তীব্রতার একক। আলোক তীব্রতার একক। নিম্নের কোথায় বিমস্টেক, BIMSTEC, বিমস্টেক এটার সদর দপ্তর অবস্থিত?
বাংলাদেশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। কোথায় আছে বিমস্টেকের সদর দপ্তর? বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশে অবস্থিত। আচ্ছা, বিমস্টেক সম্পর্কে জেনে রাখো, এটার পুরো কথা বে অফ বেঙ্গল, অর্থাৎ যে আমাদের বঙ্গোপসাগরীয় অঞ্চল, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আরও একবার শোনো, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। এটা প্রতিষ্ঠা হয় 1997 সালে। এটার সদর দপ্তর ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত। এর সদস্য দেশগুলো হলো ভারত, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল এবং শ্রীলঙ্কা। অর্থাৎ ভারত এর যে বঙ্গোপসাগরীয় অঞ্চল আছে তার আশেপাশের দেশ, তার সঙ্গে নেপাল দেশটা কিন্তু এখানে, নেপাল ভুটান দেশ, এরা বঙ্গোপসাগরের আশেপাশে নেই কিন্তু বঙ্গোপসাগরীয় অঞ্চল বা ভারতীয় উপমহাদেশীয় অঞ্চলে অবস্থিত। সেই দেশগুলো হচ্ছে বিমস্টেকের সদস্য দেশ। প্রথম ব্যক্তি যিনি ম্যাগসেসাই পুরস্কার পান, ম্যাগসেসাই পুরস্কার বা রমন ম্যাগসেসাই পুরস্কার, রমন ম্যাগসেসাই বা ম্যাগসেসাই পুরস্কার এটা ফিলিপাইন্স থেকে প্রদান করা হয় বিভিন্ন সামাজিক কর্মের ক্ষেত্রে। কোথা থেকে প্রদান করা হয়? ফিলিপাইন্স সরকার প্রদান করে। ওকে, এবারে দেখো, রমন ম্যাগসেস পুরস্কারটা আমাদের ভারতীয়দের মধ্যে অনেকেই পেয়েছেন। তার মধ্যে প্রথম যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন বিনোবা ভাবে, প্রথম ব্যক্তি যিনি এই রমন ম্যাগসেসাই পুরস্কারটা পেয়েছিলেন। আপিকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল? আচ্ছা, আপিকো আন্দোলন এটা একটা পরিবেশ আন্দোলন ছিল। পরিবেশ আন্দোলন, আপিকো আন্দোলনটা, আপিকো আন্দোলনটা কোন রাজ্যে হয়েছিল এবং কবে হয়েছিল? এই পরিবেশ আন্দোলন বা আপিকো আন্দোলনটা হয়েছিল চিপকো আন্দোলনের অনুকরণে। এটা কোন আন্দোলন? 1973-তে হয়েছিল। 1973-তে উত্তরাখণ্ড অঞ্চলে হয়েছিল চিপকো আন্দোলন। সেই চিপকো আন্দোলনের অনুকরণেই কর্ণাটকে আপিকো আন্দোলন হয়েছিল। তো এটা কোথায় হয়? কর্ণাটকে হয়েছিল। এবারে প্রশ্ন হচ্ছে এটা কবে হয়েছিল? এই আন্দোলনটা 1883 সালে সংগঠিত হয়েছিল, পরিবেশ আন্দোলনটা। বিশুদ্ধ জলের পিএইচ মান কত? বিশুদ্ধ জলের পিএইচ মান কত? পিএইচ মানে কি বুঝি আমরা? পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, সরি, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। সো বিশুদ্ধ জল, বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? পিএইচ স্কেলে তোমরা নিশ্চয়ই জানো, মিডিলে থাকে 7, 7-এর বেশি হলে হচ্ছে ক্ষার, 7-এর বেশি হলে ক্ষার, আর 7-এর কম হলে হয় অম্ল, তাই না? 7-এর কম হলে অম্ল, 7-এর বেশি হলে ক্ষার ধর্মী হয়ে থাকে। কিন্তু বিশুদ্ধ জল সেখানে সেটা ক্ষারও নয়, অম্লও নয়, একদমই 7 হবে বিশুদ্ধ জলের পিএইচ মান। পিএইচ স্কেলে মিডিলে থাকে 7টা। প্রণব মুখোপাধ্যায় কত সালে ভারতরত্ন পেয়েছিল? এটা আজকের হোমওয়ার্ক দেওয়া থাকবে, সকলে এটার উত্তর করবে। ওকে, পরেরটা দেখি আমরা, পরের প্রশ্ন, ইংরেজবাজার শহর কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, প্রথমে একটা জিনিস তোমরা বলবে, ইংরেজবাজার শহরটা আছে কোথায়? এটা আমাদের পশ্চিমবঙ্গে আছে। পশ্চিমবঙ্গের কোথায়? উত্তরবঙ্গে। এবার উত্তরবঙ্গেও অনেক ডিস্ট্রিক্ট আছে, সেখানকার কোথায়? মালদা। এটা হচ্ছে মালদা জেলার সদর শহর। মালদা জেলার সদর শহর কোনটি? সেটা ইংরেজবাজার। তো এই ইংরেজবাজারটা কোন নদীর তীরে আছে? ইংরেজবাজার অবস্থিত মহানন্দা নদীর তীরে।
এটাও উত্তরবঙ্গের একটা নদী। এটিএম এর সম্পূর্ণ কথা হলো, এটিএম টাকা তোলা যায় এখান থেকে, তোমরা নিশ্চয়ই জানো, তাই না? এটিএম থেকে টাকা বার করা যায়। সেই যে এটিএম যেটা টাকা বার করে তারা জানে। এই এটিএমটার পুরো কথা কি বা এটিএমটার সম্পূর্ণ অর্থ কি, এটা দৈনিক ব্যবহারে আমরা সাধারণত এখন দৈনিক ব্যবহার করা হচ্ছে এটিএম এর ব্যবহারটা। সো এটিএম এর পুরো কথা কি হচ্ছে, অটোমেটিক ট্রেলার মেশিন, অথেন্টিক ট্রেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন এবং অথরাইজড টেলার মেশিন। একদমই বাংলায় দেওয়া আছে এগুলি। উত্তর কি হবে এখানে? এটিএম এর পুরো কথা, অটোমেটেড টেলার মেশিন হচ্ছে এটিএম এর পুরো কথা। কোশ্চেন নম্বর 13, কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাশ হয় নিম্নের কার আমলে? আচ্ছা, কংগ্রেসের পূর্ণ স্বাধীনতা বা যেটাকে পূর্ণ স্বরাজ বলা হয়, পূর্ণ স্বরাজ, এই পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে বা কবে? এটা করা হয়েছিল 1929 সালে। কবে করা হয়? 1929 সালে লাহোর অধিবেশনে, লাহোর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে। এবং এই অধিবেশনে যিনি সভাপতি ছিলেন তিনি কে বলতো? সভাপতি ছিল কে? সভাপতি ছিল এই অধিবেশনে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। এবারে দেখো, পূর্ণ স্বরাজের যেই দাবিটা করা হয়েছিল 1929 লাহোর অধিবেশনে, তখন কে ভারতের ভাইসরয় ছিল? অ্যান্সার হচ্ছে লর্ড আরউইন ছিল এই সময়ে ভারতের ভাইসরয়। লর্ড আরউইনের সময় এটা সংগঠিত হয়েছিল। বিশ্ব মহাসাগর দিবস কবে পালন করা হয়? দারুণ প্রশ্ন একটা। বিশ্ব মহাসাগর দিবস এটা কোন দিনে পালন করা হয়ে থাকে? বিশ্ব মহাসাগর দিবস পালিত হয় 8ই জুন। জাপানের ঐতিহ্যবাহী জাতীয় খেলা কি? জাপানের ঐতিহ্যবাহী জাতীয় খেলাটা কি? জাপানের ঐতিহ্যবাহী জাতীয় খেলা হচ্ছে এক ধরনের কুস্তি, যেটাকে সুমো বলা হয়। সুমো কি? এটা একটা কুস্তি, এটা একটা কুস্তি। এই কুস্তিটা জাপানের জাতীয় খেলা, সুমো কুস্তি। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ আমাদের টিডব্লিউএস একাডেমিতে অনগোয়িং চলছে এই ব্যাচটা। যারা এই ব্যাচে ভর্তি হতে চাও তারা কিন্তু টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে ভর্তি হতে পারবে। বিভিন্ন ফিচার্সের মাধ্যমে এখানে তোমরা ক্লাস করতে পারবে আলাদাভাবে। আর যারা এখনো যুক্ত হওনি তাদের সকলকে রিকোয়েস্ট করবো এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য। নেক্সট প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদের একটা বিশেষত্ব আছে, এটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম বৃহত্তম স্বাদু জলের হ্রদ। উত্তর পূর্ব ভারত বলতে এবার আমরা কি বুঝি? সেভেন সিস্টার্স যে রাজ্যগুলোকে বলা হয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, এই যে রাজ্যগুলো আছে, তাই না? এই রাজ্যগুলোকে তোমার উত্তর পূর্ব ভারতের মধ্যে ফেলা হয়। সেখানে উত্তর পূর্ব ভারতের রাজ্য একটা হচ্ছে ত্রিপুরা, একটা হচ্ছে মণিপুর। এর মধ্যে কোনটিতে অবস্থিত লোকটাক হ্রদ? এটা মণিপুরে অবস্থিত। এবং এটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জল বা মিষ্টি জল, মানে ফ্রেশ ওয়াটার লেক। সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস কোনটি? নিষ্ক্রিয় গ্যাস, আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসগুলি পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে পাওয়া যায়। এগুলির উপস্থিতি কোথায় আছে? 18 নং শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলির উপস্থিতি আছে, যেখানে হিলিয়াম, আর্গন, নিয়ন, রেডন, ক্রিপ্টন, জেনন, এই বিভিন্ন বিভিন্ন গ্যাসের আমরা উল্লেখ পাই। যার মধ্যে প্রথম প্রথম যেটা নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম হচ্ছে সবচেয়ে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস।
এটার তোমার যোজ্যতা 0, কিন্তু এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। হালকা নিষ্ক্রিয় গ্যাস। এবারে দেখো সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস কোনটি? রেডন হচ্ছে সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস, এবং রেডন কিন্তু একটু তেজস্ক্রিয় প্রকৃতির। এটা একটা তেজস্ক্রিয় প্রকৃতির নিষ্ক্রিয় গ্যাস। নিম্নের কে বা নিম্নের মধ্যে কে ভারতের প্রথম প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন? একটু আলাদা ধরনের প্রশ্ন। ভারতের প্রথম প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কে ছিলেন? ভারতের প্রথম প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, অপশন এতে আছে দেখো, জে জে আঞ্জারিয়া। ভালো করে নামটা মনে রাখো, জে জে আঞ্জারিয়া। ইনি ভারতের প্রথম অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। এবারে দেখো বর্তমানে এই পদে কে আছেন? বর্তমানে এই পদে আছেন যিনি, তিনি হচ্ছেন ভি এ নাগেশ্বরন। ভি এ নাগেশ্বরন হচ্ছে আমাদের ভারতের বর্তমান অর্থনৈতিক উপদেষ্টা, চিফ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। নেক্সট প্রশ্ন, সেভেন সিস্টার ফলস নামে পরিচিত কোন জলপ্রপাত? সেভেন সিস্টার ফলস নামে কোনটি পরিচিত? বলো দ্রুত। উত্তর কি হচ্ছে? নেক্সট দেখো, উত্তর হচ্ছে এখানে নোহ সিংথিয়াং। নোহ সিংথিয়াংটা হচ্ছে মেঘালয়ের একটা বৃষ্টি জলে পুষ্ট একটা কিন্তু ওয়াটারফল, যেটাকে সেভেন সিস্টার ওয়াটারফলসও বলা হয়ে থাকে। ওকে, এবারে দেখো বিভিন্ন আমরা এখানে ওয়াটারফল দেখতে পাচ্ছি, যেমন তোমার দশম ওয়াটারফল আছে কোথায়? এটা ঝাড়খণ্ড রাজ্যে আছে। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আছে দশম ওয়াটারফলস। হুড্রুটাও ঝাড়খণ্ডে অবস্থিত। হুড্রুটাও ঝাড়খণ্ডে আছে। ডুডুমাটাও ওড়িশাতে অবস্থিত হচ্ছে ডুডুমা জলপ্রপাত। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতে রাষ্ট্রপতি যে নির্বাচন করা হয়, সেই রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোথায় আছে? কোন ধারায় আছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বর্ণনা করে 55 ধারা। 55 নম্বর ধারাটা আমাদের ভারতীয় সংবিধানের, সেটা রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত। সেবারে রাষ্ট্রপতি নির্বাচনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড দেশ থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ধারণা। আয়ারল্যান্ড থেকে তোমরা নিশ্চয়ই জানো ডাইরেক্টিভ তোমার হচ্ছে প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটাকে আমরা ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ যেটাকে বলা হয়, সেটাও কিন্তু গৃহীত হয়েছে কোথা থেকে? এই আয়ারল্যান্ড থেকেই গৃহীত হয়েছে, যেটা সব থেকে বেশি পরীক্ষায় এসে থাকে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ বা নির্দেশাত্মক নীতিগুলো কোন দেশ থেকে গৃহীত হয়েছে? সেটা আয়ারল্যান্ড থেকে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিও আয়ারল্যান্ড থেকে। হরিভদ্র কার রাজসভার একজন বৌদ্ধ লেখক ছিলেন? এখানে বিভিন্ন পাল রাজাদের নাম দেওয়া আছে, এবং মনে রাখবে পাল রাজারা কিন্তু বৌদ্ধ ধর্মকে ফলো করত। হ্যাঁ, গোপাল, ধর্মপাল তো তোমার হচ্ছে তোমার বৌদ্ধ মহাবিহারও নির্মাণ করেছিলেন, বিক্রমশিলা মহাবিহার, সোমপুরী মহাবিহার, তাই না? সেখানে হরিভদ্র কার রাজসভার একজন লেখক ছিলেন? হরিভদ্র ছিলেন ধর্মপালের রাজসভার একজন বৌদ্ধ জনৈক একজন লেখক ছিলেন, এবং এই ধর্মপাল তিনি বৌদ্ধ ধর্মকে ফলো করতো। বললাম আমি বিক্রমশিলা মহাবিহার তিনি স্থাপন করেছিলেন। ওকে, নেক্সট, গারা কোন রাজ্যের বা ইউটি মানে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের উপজাতি সম্প্রদায়?
গারা একটা উপজাতি সম্প্রদায়, এটা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করে থাকে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে গারো উপজাতিটা জম্মু ও কাশ্মীরের একটা উপজাতি। ওকে, এখানে যদি গারো বলতো, গারার জায়গায় গারো, আর ও গারো, গারো উপজাতিটা কোন রাজ্যের হবে বলো তো? গারো, খাসি, এই সমস্ত উপজাতি কোন রাজ্যের সম্প্রদায়? এগুলো সবই মেঘালয় রাজ্যে বসবাস করে গারো উপজাতি। ওকে, সো গারা আর গারো কিন্তু আলাদা দুটো। আলিপুর ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষের আইনজীবী হিসাবে কে হাজির হয়েছিলেন? আলিপুর ষড়যন্ত্র মামলা, যেটা আলিপুর বোমা মামলা নামেও পরিচিত, যেখানে তোমার অরবিন্দ ঘোষ, তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ সহ অনেকজন, প্রায় 40 জন মতো তোমার বন্দিকে কিন্তু বা 40 জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়। সো এই আলিপুর ষড়যন্ত্র মামলাটা কবে হয়েছিল? আলিপুর ষড়যন্ত্র মামলাটা হয়েছিল 1908 সালে। আলিপুর ষড়যন্ত্র মামলা হয়, এবং আলিপুর ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষকে অ্যারেস্ট করা হয়। তাকে, যিনি কোর্টে বা যে আইনজীবী কোর্টে তাকে রিপ্রেজেন্ট করেছিল, তিনি কে? তিনি হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সিআর দাস নামে পরিচিত। চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষের আইনজীবী হিসাবে সেখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন নিম্নের কোনটিকে সম্প্রতি ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করবে? অ্যান্সার হচ্ছে চন্দ্রযান 3 ইসরো। চন্দ্রযান 3 ইসরো। ওকে, এবারে দেখো, এই যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন, এটা যে চন্দ্রযান 3 কে সম্মানিত করবে, এই যে চন্দ্রযান 3, এটা তোমরা নিশ্চয়ই জানো, এটার মাধ্যমে ভারত বিশ্বের মধ্যে প্রথম দেশ যারা চাঁদের সাউথ পোল বা দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে। এখানে এই চন্দ্রযান 3টা লঞ্চ হয় কবে? এটা একটু জানতে হবে আমাদের। চন্দ্রযান 3টা লঞ্চ হয়েছিল কবে? লঞ্চ হয়েছিল এটা কবে? 14ই জুলাই, তাই না? 1 মিনিট, 14ই জুলাই 2023 সালের 14 জুলাই। কোথা থেকে এটা এটা লঞ্চ হয়েছিল? শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। সো এটা ল্যান্ড কবে হয়েছিল বলো তো চাঁদে? এই দুটো দিন একটু আমাদের মনে রাখতে হবে। চন্দ্রযান 3 এটা ল্যান্ড কবে করে বা অবতরণ করে কবে? এটা ল্যান্ড করেছিল চাঁদে। চাঁদে যেটা ল্যান্ড করেছিল, যে ল্যান্ডার, সেটার নাম বিক্রম ল্যান্ডার। সেটা ল্যান্ড করেছিল 23শে আগস্ট 2023 সালের 23শে আগস্ট। ওকে, রঙ্গিলা নামে পরিচিত ছিলেন কোন মুঘল সম্রাট? কোন মুঘল সম্রাটকে রঙ্গিলা বলা হতো? রঙ্গিলা বাদশাহ বা রঙ্গিলা বলা হতো। দেখো, রঙ্গিলা নামে পরিচিত ছিলেন এখানে মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ, যিনি মুঘল সম্রাট একজন ছিলেন। এনার সময়ে শাহ সম্বন্ধে একটা বিশেষ তথ্য, এনার সময়ে কিন্তু পারস্যের একজন শাসক, যার নাম হচ্ছে নাদির শাহ। নাদির শাহ, তিনি ভারত আক্রমণ করেন। কার সময়ে করেছিলেন তিনি? তৎকালীন সময়ে মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ, আর রঙ্গিলা নামে তিনি পরিচিত ছিলেন। আচ্ছা, নাদির শাহ ভারত আক্রমণ করেছিল কবে? সেটা 1739 সালে তিনি ভারত আক্রমণ করেন, এবং নাদির শাহ ও মোহাম্মদ শাহের মধ্যে একটা যুদ্ধ হয়, যেটাকে বলা হয় কার্নালের যুদ্ধ। কার্নালের যুদ্ধটা, তো কার্নালের যুদ্ধটা কবে হয়েছিল? এটাও 1739-এই হয়েছিল। পৃথিবীর আবর্তন গতি সব থেকে বেশি হয় নিরক্ষরেখায়, উত্তর মেরুতে, কর্কট ক্রান্তি রেখায় এবং মকর ক্রান্তি রেখায়। কোথায় পৃথিবীর আবর্তন গতিটা সব থেকে বেশি হয়ে থাকে? পৃথিবীর আবর্তন গতি বেশি হয় নিরক্ষরেখায়, আর সর্বনিম্ন গতি হচ্ছে কোথায়? মেরুতে।
সেটা উত্তর মেরু দক্ষিণ মেরু হতে পারে, দুই মেরুতে সবচেয়ে নিম্ন আবর্তন গতি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি প্রধানমন্ত্রী শ্রী পর্যটন বিমান পরিষেবা উদ্বোধন করেছেন? প্রধানমন্ত্রী শ্রী পর্যটন বিমান পরিষেবা উদ্বোধন করেছেন সম্প্রতিকালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। আচ্ছা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে আছেন কে বর্তমানে? আছেন মোহন যাদব। মোহন যাদব হচ্ছে বর্তমানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেগুন কাঠের দেশ কাকে বলা হয়? কানাডা, ভুটান, মায়ানমার, ভিয়েতনাম, বিভিন্ন দেশের নাম দেওয়া আছে। তো এদের মধ্যে কোন দেশকে সেগুন কাঠের দেশ বলা হয়? এটা বলা হয় মায়ানমারকে সেগুন কাঠের দেশ, আমাদের ভারতের প্রতিবেশী একটা দেশ। আচ্ছা, মায়ানমারকে আরো একটা কিন্তু নামে ডাকা হয়, আরো একটা নিকনেম আছে মায়ানমারের, এটাকে প্যাগোডার দেশ বলা হয়। প্যাগোডার দেশ বলা হয়। কেন বলা হয় বলো তো? কারণ এই মায়ানমার অঞ্চলে বা দক্ষিণ এশীয় অঞ্চলে তোমরা দেখবে এরকম স্তর বিশিষ্ট বিভিন্ন ঘর দেখা যায়। যারা জাপানি মুভি বা ওই শ্রেণীর ওই টাইপের মুভি দেখেছে তারাই জানে, এরকম স্তর বিশিষ্ট বিভিন্ন ছাদের ঘর দেখা যায়, এগুলোকে প্যাগোডা বলা হয়। তো মায়ানমার প্যাগোডার দেশ নামে পরিচিত। মায়ানমারে প্রচুর এরকম কিন্তু তোমার স্থাপত্য অবস্থিত আছে। দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল সিস্টেম, এটা প্রবর্তন করেছিলেন কে? আচ্ছা, এটা প্রবর্তন হয় কবে বলো তো? প্রবর্তন হয় কবে? দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন হয়েছিল 1765 সালে। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। এটা যিনি প্রবর্তন করেছিলেন তিনি হচ্ছেন বাংলার প্রথম গভর্নর ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তিনি কে ছিলেন? রবার্ট ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর তিনি। আর এটার পরবর্তীতে এটাকে বন্ধ বা রদ করা হয়েছিল। এটা রদ করেন কে বলতো? এটা রদ করেছিলেন যিনি, তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস এটা রদ করে। কবে করেছিল তিনি এই দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল সিস্টেমটা রদ? এটা 1772 সালে ডুয়াল সিস্টেমটাকে উঠিয়ে দেওয়া হয়, বিলোপ করা হয়। আচ্ছা, রানী কি ভাব নিম্নের কোন রাজ্যে অবস্থিত? রানী কি ভাব হচ্ছে একটা আমাদের ভারতে অবস্থিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আমাদের ভারতে টোটাল তোমার 43টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ইউনেস্কো স্বীকৃত, তার মধ্যে একটি হচ্ছে রানী কি ভাব। রানী কি ভাবটা আছে কোথায়? এটা অবস্থিত গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে, এবং এটা স্বীকৃত পায় বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে, স্বীকৃত হয় 2014 সালে স্বীকৃতি পেয়েছিল। ওকে, আজকের ক্লাসটি আমি এখানে এন্ড করছি। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে সকলে একটা করে লাইক করে দেবে। ভালো থাকবে সকলে, টাটা।